আসসালামু আলাইকুম। রিপন তো আমাদের আগে থেকেই পরীক্ষিত ছিল, তাকে নিয়ে একটু পরে কথা বলি। সাকলাইনকে নিয়ে কথা বলতে চাই আলাদা করে। এই টুর্নামেন্টে বিশেষভাবে সবার নজর কেড়েছে। দেখেন, সাকলাইনকে আমরা কিন্তু চিনি আসলে টেপ টেনিস ক্রিকেটে। সাকলাইন বেশ ভালো পারফর্মার ছিলেন বা এখনও আছেন, বা সাকলাইনকে আসলে টেপ টেনিস দিয়েই আমার ব্যক্তিগতভাবে চেনা। দেন এনসিএলে সাকলাইন পারফর্ম করেছে, টপ সার্কিটের ক্রিকেটে সাকলাইনকে আমরা পারফর্ম করতে দেখেছি। বাট একটা ডাউট ছিল, এইরকম মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে ইন্টারন্যাশনাল স্টেজে সাকলাইন কেমন পারফর্ম করতে পারে। একটা ছোট্ট এক্সাম্পল দেই। এর আগের দিন যখন রাতের বেলা বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে বোলিং করছিল, সাকলাইন ওয়াজ দ্য অনলি পেস বোলার যিনি ক্রস সিমে বল ধরেছিলেন, একদম ক্রস সিমে বলটাকে ধরেছিলেন। এর পেছনে অন্যতম বড় কারণটা আমি তরুণ ক্রিকেটারদের জন্য একটা শিক্ষণীয় জায়গা নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে, আপনি যখন ক্রস সিমে বল ধরবেন তখন বলের লেদার পার্টটা, মানে সিম পার্ট না, লেদার পার্টটা পিছে পড়বে। এবং যে ধরনের উইকেটে আসলে খেলা হচ্ছিল, রাতের বেলা খেলা হচ্ছিল, ওই টাইপের টু পেস্ট উইকেটে বলের লেদার পার্টটা যদি শাইনি পার্টটা পড়ে যায়, তাহলে বলটা স্কিড করছিল বা স্কিড করবে নর্মালি, শাইনি পার্টটা পড়লে, বলের লেদার পার্টের শাইনি পার্টটা পড়লে। আর যদি বলের রাফ পার্টটা পড়ে, তাহলে সেক্ষেত্রে বল হোল্ড করছিল উইকেটে। সো ওই টাইপের টু পেস্ট উইকেটে এরকম ক্রস সিমে বল ধরে বোলিং করাটা ইট ওয়াজ ভেরি নেসেসারি, যেটা এর আগের দিন শ্রীলঙ্কার সঙ্গে সাকলাইনের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। ইভেন আমি যদি ইন্ডিয়ার সঙ্গে এই ম্যাচটাও চিন্তা করি, তাহলে মিড ওভার্সের সময়টাতে সাকলাইন যে সময়টা বোলিং করতে এসেছে, ওই সময়টাতেও হি ওয়াজ হোল্ডিং দ্য বল ওয়েল। অর্থাৎ ব্যাটারের জন্য কিন্তু ইজি ছিল না তাকে রান নেওয়াটা। কাটারগুলো খুব ভালো মতো ইউজ করতে পারছিলেন, ক্রস সিমে বল করছিলেন। এবং এই যে মাথা খাটিয়ে বোলিং করাটা, পেস খুব বেশি নাই সাকলাইনের, আই নো দ্যাট, বাট মাথা খাটিয়ে বোলিং করাটা ইট ওয়াজ ইমপ্রেসিভ। আমার কাছে মনে হয় যে টপ সার্কিটের কোচিং প্যানেলের কাছে যখন আরও বেশি মাত্রায় যাবে, ডেফিনেটলি আমাদের তো পেস বোলিংয়ের একটা পুল আছে, এই পুলটাতে যখন সাকলাইন নিয়মিতভাবে আরও কাজ করা শুরু করবে, তার সঙ্গে যখন একটু টপ লেভেলের কোচেরা কাজ করবেন, ইট উইল বি ভেরি গুড। এবং ইট উইল বি ভেরি গুড ফর বাংলাদেশ। কারণ আমরা মোস্তাফিজকে একরকম দেখি, এরকম সুইং নির্ভর বোলিংটা তিনি করে থাকেন। সাকলাইনের মতো বোলার যখন আমাদের স্টকে থাকবে, যাকে আমরা গ্রুম করলে তার মধ্যে পসিবিলিটির জায়গাটা আছে, হাইট ভালো আছে। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আরও বেটার ডেভেলপ করবে। তবে হ্যাঁ, সাকলাইন যখন ব্যাটসম্যানকে রুম দিচ্ছেন, এই রুম দেওয়া বলগুলো ব্যাটারের জন্য অনেক ইজি। আই থিঙ্ক হি উইল আন্ডারস্ট্যান্ড, এবং উনি হয়তো বা বুঝবেন, জানবেন বা জানেন যে রুম যখন বলগুলো দিচ্ছে, যেহেতু তার পেসটা, ইটস ভেরি ইজি ফর দ্য ব্যাটার টু গো অন টু হিম। তার সুইংটা বা মুভমেন্টে অনেক বেশি মাত্রায় তার জন্য বা স্ট্রেংথের জায়গা। সো এই জায়গাটা একদম উইকেট করিডোরটা তার জন্য মেনটেন রাখাটা খুব ইম্পর্টেন্ট। এবং আবার যেটা বললাম যে পেসটাও বাড়বে যখন টপ সার্কিটের কোচদের সঙ্গে কাজ করবেন। কারণ আবারও বলি, ক্রিকেট বলে সাকলাইন কিন্তু আমাদের ডোমেস্টিক ক্রিকেটে অ্যাপার্ট ফ্রম দ্য লাস্ট এনসিএল, সাকলাইন খুব বেশি পরিচিত ছিলেন না। সাকলাইনকে আমি ব্যক্তিগতভাবে টেপ টেনিসের জন্যই অনেক বেশি মাত্রায় জানতাম। এবার রিপনকে নিয়ে আলাদা করে কথা বলি। সেটা হচ্ছে, রিপন ইউ বিউটি, হি ওয়াজ দ্য ম্যান অফ দ্য মোমেন্ট। যে সময়টা বাংলাদেশ জয়লাভ করলো, সুপার ওভারে 2টা উইকেট ইয়র্কার এক্সিকিউট করতে পারা। সত্যি কথা বলতে, আমাদের ন্যাশনাল টিমের বোলার যারা এশিয়া কাপ খেলেছেন, ইয়র্কার এক্সিকিউট করতে পারছিলেন না। ইয়র্কার এক্সিকিউট করতে না পারাটা, এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতার মধ্যে একটা বিষয় ছিল। রিপন এক্সিকিউটেড দ্য ইয়র্কার্স ওয়েল আন্ডার প্রেশার সিচুয়েশন, উইচ ওয়াজ রিয়েলি গুড। আরেকটা বিষয় বলবো যে রিপনের প্রেজেন্স অফ মাইন্ড এবং বোলিং প্ল্যান। নেহাল ওয়াদেরা যখন ব্যাটিং করছিলেন, রিপন ইন্টেনশনালি লো ফুল টাচ করছিলেন। একটা ক্যাচ তো আকবর ড্রপ করেছেন, আমি জানি না আকবর কেন ক্যাচ ড্রপ করেছেন, গ্লাভস থাকার পরও নার্ভটাকে কেন ধরে রাখতে পারেন নাই। এরপরে আবার যখন পেয়েছেন, ওই হি ওয়েন্ট ফর দ্য সেম কাইন্ড অফ ডেলিভারি। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট হি এক্সিকিউটেড দ্য ইয়র্কার্স ভেরি ওয়েল। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে রিপনকে এই টুর্নামেন্টে অনেক বেশি মাত্র ইম্প্রুভড বোলার মনে হয়েছে। ইভেন ফ্রম দ্য ভেরি ফার্স্ট ম্যাচ, দ্য উইকেট ওয়াজ আ প্যারাডাইজ ফর ব্যাটিং, বাট রিপন দ্য ওয়ে হি হ্যান্ডেলড, আমার কাছে মনে হয় যে লাইন লেন্থটাকে বজায় রাখা, পেসটাকে মেনটেন করা, পেসটাকে জেনারেট করা, এবং যে সমস্ত উইকেটে একদম সত্যি কথা বলতে ইউ নিড টু টার্গেট দ্য টপ অফ দ্য অফ স্ট্যাম্প, রিপন সেগুলোকে এক্সিকিউট করতে পেরেছেন খুব ভালো। সো সব কিছু মিলিয়ে এই দুজন খুবই ইমপ্রেস করেছেন বোলিংয়ে। রাকিবুল ভালো বোলিং করেছেন, তার নামটাও মেনশন করতে হবে। রাকিবুলের একটা জায়গা আমার কাছে মনে হচ্ছিল যে সাদা বলার ক্রিকেটে হয়তো বা খুব বেশি লাল বল ক্রিকেট ওরিয়েন্টেড বোলিং করতে গিয়ে সাদা বলার ক্রিকেটের বোলিংটা ভুলে যাচ্ছেন কিনা, বাট না, হি এক্সিকিউটেড ভেরি ওয়েল অ্যাপার্ট ফ্রম দ্য শর্ট পিচ ডেলিভারিজ। কিছু শর্ট পিচ ডেলিভারি স্ট্রেট করতে গিয়ে আমার কাছে মনে হয়, আমি জানি না ইন্টেনশনালি করে কিনা, উইকেটও পেয়ে যায় এই ধরনের বলগুলোতে, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিমের রিসোর্স কিন্তু খুব কম বোলিংয়ে।
একদম সত্যি কথা যদি আপনি বলেন, রিপন মণ্ডল, সাকলাইন, রাকিবুল ছাড়া বোলিং কিন্তু অপশন আসলে নাই। আপনার 5টা বোলারই ওই রকমভাবে নাই। বোলিং রিসোর্সটা খুব কম বাংলাদেশের, খুবই কম। এবং এই বোলিং রিসোর্স নিয়ে ফাইনাল পর্যন্ত যাওয়া, এটাও আমি বলবো যে অনেক কিছু। বাট ফিল্ডিং আমার কাছে মনে হয়েছে যে ইট ওয়াজ টু পোর। আমি এর আগের ভিডিওতে এটা নিয়ে আলোচনাও করেছি। এনিওয়েজ, তবে এই দুজন বোলারকে আলাদা করে এই টুর্নামেন্টে ভালো লেগেছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।